দর্শক, ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। দর্শক, আমরা আজকে যে বিষয়টি বলছিলাম যে দিনের বাছাই করা সংবাদ, আমরা দিনের বাছাই করা সংবাদ যদি বলতে চাই, আপনারা জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে চট্টগ্রাম বন্দরে যে আলোচনাটি হচ্ছে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার জন্য তিনি একটি কথা বলেছেন যে দেশের স্বার্থ রক্ষা করে যাচাই বাছাই করে তারপর সেটি বিদেশিদের হাতে দেওয়া যায় কিনা সেটি পর্যালোচনা করা হবে। আমরা এই বিষয়ে আলোচনা করব। তাছাড়া আমরা আলোচনা করব আরেকটি বিষয় যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সেখানে দলীয় প্রতীক থাকবে কিনা সেটি আসলে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অন্যান্য যে ইলেকশনগুলো হবে, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইলেকশন আগে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীক থাকবে কিনা সেটি ব্যাপারে একটি স্পষ্ট নির্দেশনা এসেছে যে সংসদে সেটি নির্ধারিত হবে যে আসলে হবে কিনা। এছাড়াও যে আরেকটি বিষয় যে খুবই আলোচিত গতকাল থেকে, আপনারা জানেন যে ডিসি যে চট্টগ্রামের রমনা জোনের ডিসি যিনি মাসুদ, তিনি তার সাথে যে শিক্ষার্থীদের একটা বিষয় ঘটেছে, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ইতিমধ্যে ভাইরালও হয়েছে, গণমাধ্যমে এসছে, যে এনসিপি আবার এটি প্রতিবাদ জানিয়ে বলেছে যে আওয়ামী কায়দায় পুলিশের মাধ্যমে ভয় রাজত্ব কায়েমের চেষ্টা করছে সরকার। তারা এই ধরনের একটি অভিযোগ করেছে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। এছাড়াও আর আমরা আলোচনা করতে চাই যে অন্তর্বর্তী সরকারের সাথে জাপানের সাথে করা প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই হবে, প্রাধান্য পাবে দেশের স্বার্থ, অর্থাৎ দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মহলে কূটনৈতিকভাবে যে চুক্তিগুলো করা হবে সেখানে আসলে দেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, দেশের স্বার্থটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এটি আসলে একটি পজিটিভ দিক। আমরা জানি যে আসলে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেখানে এখন পর্যন্ত তিনি যে স্লোগানটি ধারণ করেছে সবার আগে বাংলাদেশ, আসলে দেশের স্বার্থ রক্ষা করে যে আন্তর্জাতিক চুক্তিগুলো তারা করতে চাচ্ছে, নিঃসন্দেহে এটিকে আসলে অভিবাদনযোগ্য বলাই যায়। আমাদের সাথে অতিথিরা যুক্ত হয়েছেন সোহরাব হাসান এবং জহিরুল ইসলাম। আমরা শুরুতে সোহরাব হাসান, আপনাকে দিয়ে আমরা আজকে আলোচনার সূত্রপাত করতে চাই যে যেটি বলছিলাম যে আসলে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, সেটি দলীয় প্রতীকে হবে কিনা সেটি সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে। আসলে আমরা অতীতেও দেখেছি আসলে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক ছিল না, পরবর্তীতে সেটা প্রতীক এলো, এখন আবার সেই প্রতীকে হবে কি হবে না সেই সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে। আপনার কি পর্যবেক্ষণ দীর্ঘদিনের গণমাধ্যমের আপনার অভিজ্ঞতার আলোকে কি বলা, আসলে সেটি কি প্রতীকে হওয়া উচিত নাকি নয়? সোহরাব হাসান, আপনাকে দিয়ে আমরা শুরু করছি। আপনার কাছে প্রশ্ন ছিল। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলে। আচ্ছা, ধন্যবাদ এবং বন্ধু জহিরুল আলমকে শুভেচ্ছা। স্থানীয় সরকার নির্বাচন যখন আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে করেছিল তখন কিন্তু বিএনপি সহ প্রায় সব বিরোধী দলই এর বিরোধিতা করেছিল এবং এর প্রতিবাদে স্থানীয় সরকারের পরবর্তীকালে 2015 পর তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশও নেয়নি। সুতরাং নীতিগতভাবে তো বিএনপির নির্দলীয় ভাবেই এই নির্বাচন করার কথা। এখন যদি তারা সেই নীতি থেকে সরে আসে তাহলে এক হচ্ছে তারা আওয়ামী লীগকে অনুসরণ করা হবে, আর দ্বিতীয় হচ্ছে তারা তাদের যে নীতি বা স্থানীয় সরকার সংস্থাকে যে দলীয় বৃত্তের বাইরে রাখার যে প্রত্যয় বা যে তাদের অঙ্গীকার সেটা থেকে সরে আসলো। অর্থাৎ সেটা হবে একটা সুবিধাবাদী নীতি, সুবিধাবাদী সিদ্ধান্ত। আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের সময় এটি নিয়ে আলোচনা হয়েছে এবং স্থানীয় সরকার নির্বাচন সরকার সংস্কার কমিশনও এটি দলীয় প্রতীকে করার পক্ষপাতী নয় বলে আমরা যতটা জানি। সুতরাং সরকার তার সুবিধা মতো সিদ্ধান্ত না নিয়ে নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নেওয়া এবং দলীয় প্রতীকের আগেও এখনো স্থানীয় সরকার অনেকটাই ক্ষমতাসীন দলের প্রভাবাধীন থাকে। যেমন ধরুন 6টি সিটি কর্পোরেশনে যে রাজনৈতিক বিবেচনায় যাদের প্রশাসক নিয়োগ করা হলো এবং একটি বিষয় সামনে রাখা হয়েছে যে এরাই সম্ভবত, এদের 6 জনই না হলেও এদের অধিকাংশ আগামী নির্বাচনে সিটি কর্পোরেশন থেকে প্রার্থী হবেন বিএনপির পক্ষে, প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এক ধরনের তো দলীয় বিবেচনা থাকি, দলীয় করণও এক ধরনের হয়ে থাকে। তারপরও একটি প্রতীকে হয়, আমার মনে হয় যে সেটি তখন আর স্থানীয় সরকার সংস্থার সঙ্গে ক্ষমতাসীন দলের পার্থক্যটা আর থাকবে না, যেটি আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি। আশা করি যে সরকার
এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে। নিশ্চয়ই আপনার পর্যবেক্ষক জহিরুল ইসলাম, আপনার কাছে আসলে এই বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ জানতে, স্থানীয় সরকার বলতে আসলে মেয়র ইলেকশনের কথা বলি না কেন, পৌরসভা ইলেকশনের কথা বলি না কেন, কিন্তু ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন আছে, সেগুলোতে কিন্তু আমরা দেখেছি একটি বিষয় যে প্রতীক থেকেও স্থানীয় ব্যক্তিত্বের বিষয়টাকে অনেকে গুরুত্ব দেয়। আপনার কি মনে হয়, আপনার পর্যবেক্ষণটা কি বলে আসলে দীর্ঘদিনের সাংবাদিকতা আলোকে? না, এটা মানে জেনারেলি যদি বলেন তাহলে দলীয় প্রতীকে মানে করার অসুবিধা বেশি। কারণ স্থানীয় সরকারের যে রাজনীতিকরণের ব্যাপারটি, এটির মানে আহ, আপনার সামগ্রিকভাবে স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন এবং জনসম্পৃক্ততার দিক থেকে প্রতীকে নির্বাচন বা দলীয়ভাবে নির্বাচনটি কোনোভাবেই আহ, স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা আসলে রাখে না। কিন্তু আবার এটা মানে সাধারণভাবে আমরা সবাই এই যুক্তির পক্ষে আছি। আহ, হয়তো যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করা যায় তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, কিছু সুবিধা হয়তো রাজনীতি যে মানে যারা সরকারে থাকেন তারা দলীয় প্রতীকে নির্বাচন করলে স্থানীয় যে উন্নয়ন বা প্রভাব বা প্রতিপত্তি বিস্তারের ক্ষেত্রে কিংবা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে এক ধরনের প্রশাসনিক সুবিধা হয়তো তারা পান, এবং এর হয়তো কখনো কখনো এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সুবিধা বয়ে আনে। কিন্তু সামগ্রিকভাবে দলীয় প্রতীকে নির্বাচন হওয়া মানে হচ্ছে একটা রাজনৈতিক গোষ্ঠীকে ক্ষমতায়িত করা, এবং ক্ষমতায়িত করার কারণে সেখানে সামগ্রিকভাবে যে একটা জনসম্পৃক্ততা স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে, স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে এবং এক ধরনের নির্দলীয় যে চরিত্রে গঠনের ক্ষেত্রে সেটা কিন্তু কোনোভাবে সহায়ক হয় না দলীয় প্রতীকে যখন নির্বাচন হয়। কারণ স্থানীয় সরকারটি হচ্ছে গিয়ে এমন একটা মানে কাঠামো যেখানে সকলকে একসঙ্গে নিয়ে যদি আপনি মানে উন্নয়নের চিন্তা করেন কিংবা প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি পরিকল্পনা করেন তাহলে এটি সহজ হয়, এবং সেটি দলমতের ঊর্ধ্বে মানে সেক্ষেত্রে কাজ করতে গেলে সেই মানে বিকেন্দ্রীকরণের কাজটি সহজ হয়। কিন্তু বাংলাদেশে ধরেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো রাজনৈতিক সরকারের একটা উদ্দেশ্য থাকে, এবং যেটি আওয়ামী লীগ সরকার, সৌরভ ভাই বলেছেন যে আওয়ামী লীগ সরকার সেটি পরিপূর্ণ সুবিধা আদায় করার চেষ্টা করেছিল, কারণ সেখানে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা আছে এবং একনায়কতান্ত্রিকতার ব্যাপার আছে। এর ডাইভার্সিফিকেশন কিংবা বিকেন্দ্রীকরণের যে ভাবনা, ক্ষমতা যে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়টি, এইটার জন্য একটা হলিস্টিক চিন্তা, এই চিন্তাটি আসলে কেন্দ্রীয়ভাবে যদি না আসে তাহলে হয়তো স্থানীয় সরকারের মধ্যে সেটা মানে প্রতিফলন ঘটানো আসলে খুব কঠিন হয়ে পড়ে আর কি। তো এটা সুবিধা চেয়ে তো অসুবিধা বেশি, কিন্তু হয়তো কখনো কখনো রাজনৈতিক সরকার নিজেদের দলীয় মানে কি বলবো যে প্রতিপত্তি প্রতিষ্ঠা করেন, অথবা সদিচ্ছা থেকে যদি যে উন্নয়ন কর্মকাণ্ডকে আরো বেগবান করার যদি চিন্তা করেন সেদিক থেকে হয়তো কিছুটা সুবিধা হয়তো তারা আদায় করে নিতে পারেন যদি দলীয় প্রতীকে নির্বাচন করেন। আমি জানি না এই সরকার এখন, তারা আগে বিরোধিতা করলেও এখন যেভাবে বলা হয়েছে সেখানে হয়তো পরিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রী কথাটি বলতে পারলেন না। নিশ্চয়ই তাদের কোনো কৌশলগত অবস্থান থাকতে পারে কিংবা পরিবর্তন হতে পারে। তবে আমি আশা করছি যে অতীতে যে নেতিবাচক দিক ধারা যেগুলো ছিল স্থানীয় সরকারের ক্ষেত্রে সেগুলো তারা অনুসরণ করবেন না, কারণ কিছু না কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি বা মানে যেমন তাদের আছে, এবং জন আকাঙ্ক্ষা এবং জনপরিসরে তাদের কাছে সেই প্রত্যাশার জায়গাটি তো আছেই। সুতরাং সেখানে তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করবেন সেটা হয়তো মানে আশা করা যায় যে সেটা তারা করবেন না। দেখা যাক পার্লামেন্টে, যেহেতু উনি বলেছেন ইট উইল বি ডিসাইডেড লেটার ইন দ্য পার্লামেন্ট, যে পার্লামেন্ট মেম্বার এই আলোচনা করে কি সিদ্ধান্ত নেন। আশা করছি যে হয়তো দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার সিদ্ধান্তের পক্ষে হয়তো তারা থাকবে। নিশ্চয়ই এখানে আসলে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় সরকার নির্বাচনে। আরেকটি বিষয় যেটা বলছিলাম শুরুতে, আমরা প্রত্যাহার হচ্ছে আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানির আরও 1200 মামলা, এবং এর সাথে 5 আগস্টের পর প্রতিহিংসার মামলা তদন্ত করবে সরকার। আসলে যে রাজনৈতিক হয়রানি এবং প্রতিহিংসার বিষয়, যেটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? সবাই তো আসলে রাজনীতি করার অধিকার থাকে, কিন্তু রাজনৈতিক হয়রানিটার সেটা মামলার দিকে যাবে কেন? প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র কেন রাজনৈতিক হয়রানি হবে? ধন্যবাদ আপনাকে। কিন্তু এটা শুধু হয়রানি বললে বোধহয় খুবই এই মামলাগুলোর প্রতি অবিচার করা হয় অথবা বেশি সুবিচার করা হয়। এই মামলাগুলো তো নির্যাতনমূলক। আপনি আপনি মামলা মামলা করে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার
মানুষকে, অনেকে হয়তো কেউ আত্মগোপনে আছে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ হয়তো, আর একটা অংশ তো জেলখানায়। তাদের যাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে এবং এটি পাইকারি মামলা দেওয়া হয়েছে, তারপর তাদের কোনো রিপোর্ট হয়নি, 1.5 বছরে কোনো অভিযোগ তদন্ত হয়নি। তা এরপরও জেলে জেলে রাখা বা এই যে একের পর এক মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, তা এটি অন্তর্বর্তী সরকার বলছিল যে তারা নাগরিক স্বাধীনতা নিশ্চিত করবে। প্রথমত এটি নাগরিক স্বাধীনতা চরমভাবে লঙ্ঘন করা হয়েছে, খর্ব করা হয়েছে। বিএনপি সরকার যথার্থভাবে আমি বলবো যে তারা আওয়ামী লীগ আমলে যে গায়েবী মামলা হয়েছে, হয়রানিমূলক মামলা হয়েছে, নির্যাতনমূলক মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহারের একটা প্রক্রিয়া চালু করেছে। অবশ্যই আমরা এটা স্বাগত জানাই। একই সঙ্গে 5 আগস্টের পরে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর গুণগুণ বিচার করা। আপনি ঢাকার বাসিন্দা, তাকে দিনাজপুরের হত্যা মামলায় আসামি করবেন এবং একটি হত্যা মামলায় আপনি 400 আসামি করবেন। আর প্রতিটি হত্যা মামলায় রাজনৈতিক দলের নেতা যেমন থাকবে, কর্মী থাকবে, আবার পেশাজীবীদের যুক্ত করা, এবং কোন মামলার আসামির সংখ্যা প্রথম নাম না দিয়ে প্রথম সংখ্যা দেওয়া হয়েছে, পরে যাকেই গ্রেপ্তার করা হয়েছে তাকে ওই হত্যা মামলায় দেওয়া হয়েছে। আমি মনে করি এটা চরম কি বলে মানবতা বিরোধী কাজ। এবং এখানে আইন শুধু লঙ্ঘন করা হয়নি, আইনকে পদদলিত করা হয়েছে। যারা করেছে তাদেরও জবাবদিহির আওতায় আসা উচিত। কারণ আপনি দেখুন কত মানুষের যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে মামলা চলুক, তাদের শাস্তি হোক, সেটি আমরা চাই। কিন্তু নিরীহ মানুষকে, যে হাজার হাজার লাখ লাখ মানুষকে, আওয়ামী লীগ আমলে লাখ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় শেষ পর্যন্ত কয়জনের বিচার করতে পারছে, কয়জনকে শাস্তি দিতে পেরেছে। কারণ ভুয়া মামলায় কাউকে শাস্তি দেওয়া যায় না। তা আমরা আশা করব যে স্বরাষ্ট্র মন্ত্রী যে কথাগুলো বলেছেন, সেটি তার প্রশাসন, পুলিশ প্রশাসন একটা, আমি সেটা যত দ্রুত সম্ভব এগুলো যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে যে মামলাগুলো সত্যি ভিত্তি আছে, আর সেই মামলাগুলো চলুক। কিন্তু যার ভিত্তি নেই, সেই মামলাগুলো অবিলম্বে যাতে বাদ দেওয়া হয়, এবং যাদের এসব মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, অন্তত জামিন দেওয়া হোক। মামলা চলুক, যে কোনো মামলা মানেই তাকে কারাগারে পাঠাতে হবে অভিযুক্তকে, এটি তো কোনো আইনের কথা হতে পারে না। নিশ্চয়ই। জহিরুল আলম, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, একই প্রশ্ন আপনার কাছে থাকবে। আসলে প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনৈতিকভাবে সেটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে কেন যাওয়া হয়? গণতান্ত্রিক ব্যবস্থাতে যুক্তিটাই আসলে হওয়া উচিত ছিল, যুক্তির মাধ্যমে তর্ক করাটাই তো উচিত ছিল। সৌরভ ভাই যথেষ্ট বলেছেন। আসলে এটা তো আশা ছিল আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের লেড বাই প্রফেসর ইউনূস, ওনার নেতৃত্বে যে সরকারটি পরিচালিত হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন, কতবার আইনের শাসনের কথা বলেছেন, কতবার মানুষকে অভয় দিয়েছেন যে ভুয়া মামলায় কাউকে হয়রানি করা হবে না। এই যে এতগুলো কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিন্তু তারা কিছুই করেন নাই। মানে নির্বিচারে আপনার এই মামলা বাণিজ্য হয়েছে। অবশ্যই যে বিগত মানে স্বৈরাচারী সময়ে যে মামলাগুলো হয়েছে, গায়েবী মামলা হয়েছে, সেটা তো কোনো হিসেব নিকেশ নেই। এক একজন ব্যক্তির নামে 200, 250, 300 মামলাও হয়েছে এবং চরমভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছিল। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় আশা করা গিয়েছিল যে একটা আইনের শাসনের একটা মানে প্রাথমিক যে যাত্রা, সেই যাত্রাটা হবে এবং সেখানে মানুষের আস্থার জায়গা তৈরি হবে। কিন্তু সেই আস্থার জায়গাটা কিন্তু আসলে তারা তৈরি করতে পারেন নাই। এবং অপরাধ যারা করেছেন তাদের বিচার সবাই প্রত্যাশা করে এবং এটা হওয়াটাই সঙ্গত। কিন্তু এর মধ্যে প্রতিশ্রুতি এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে, এবং সেই অনুযায়ী বিভিন্ন সময়ে পাবলিক প্রসিকিউটরদেরকে বলা হয়েছিল যে তারা যাতে এই বিষয়গুলো যাচাই বাছাই করেন। কিন্তু আসলে সেটা একটা ইনডিসক্রিমিনেট, একটা নির্বিচার একটা বাণিজ্যের ব্যাপার হয়ে গিয়েছিল। এবং যেটি বলেছেন সৌরভ ভাই, সত্যি করে বলেছেন, একটা নিপীড়নের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি অবশ্যই যারা অপরাধ করেছে, যারা
মানে ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বাছাই করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে নিশ্চয়ই আইনের আওতায় এনে তাদের মানে বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু অন্যায়ভাবে বিভিন্ন নাগরিককে শুধুমাত্র রাজনৈতিক চিন্তার কারণে এইভাবে যে হয়রানি, এবং শুধু হয়রানি নয়, এইভাবে যে নির্যাতন করা হয়েছে এবং তারা এখনও পর্যন্ত যারা আপনার এভাবে অনিশ্চিত জীবন যাপন করছেন, যারা কারাগারের মধ্যে রয়েছেন, বেল ডিনাইড হয়েছে, আমি মনে করি যে নতুন সরকার ক্ষমতায় এসে যে কাজটি তাদের প্রথম করা দরকার ছিল এবং সেটা তারা ডেফিনেটলি দে হ্যাভ টেকেন এ ভেরি গুড ইনিশিয়েটিভ। স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বলেছেন এবং তার মন্ত্রণালয় এবং যে রিলেটেড যারা এনফোর্সিং এজেন্সিজ আছেন তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন যাতে অন্যায় যাতে প্রতিষ্ঠিত না হয়, আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, ভুলভাবে অন্যায্যভাবে কেউ যাতে নির্যাতনের শিকার না হন, কারাবন্দী না হন, অথবা এই ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা যেগুলো ভিত্তিহীন কোনো মামলার মধ্যে যারা এখন আত্মগোপনে আছেন কিংবা কারাগারে আছেন বা পরিবার পরিজন নিয়ে যারা দুর্ভোগের মধ্যে আছেন তাদের সেই দুর্ভোগের অবসান করার ব্যাপারে নতুন প্রশাসন, নতুন সরকার, নতুন মন্ত্রী তারা যাতে কার্যকর পদক্ষেপ নেন সেটাই কিন্তু মানুষের প্রত্যাশা। নিশ্চয়ই। জহুরুল আলম এবং সোহরাব হাসান দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে দিনের গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গে থাকুন।